থ্যাংক ইউ your আনন্দ। and ঠিক আছে চন্দন, তুমি শুরু করো। হুম। ওকে, ওকে। হুম। আচ্ছা, আমি আমার যেটা সিলেবাস এটা যেটা আনন্দ স্যার বললো, ওয়াটার পলিউশন অ্যান্ড সয়েল পলিউশন, আমি মূলত বাংলাতেই বলবো, ঠিক আছে? কারণ মোস্ট অফ দ্য স্টুডেন্টস ফ্রম বেঙ্গলি মিডিয়াম। আর যারা আদার্স মিডিয়ামে আছো, মানে ইংলিশ বা হিন্দি বা যা কিছু আছো, ওয়াটার পলিউশন সয়েল পলিউশন ভীষণ কিছু কমপ্লিকেটেড বিষয় নয়। আমি একটা পিডিএফ পেয়েছিলাম আনন্দ স্যারের কাছ থেকে, তো সেটা আমি আনন্দ স্যার তোমাদের তোমাদের গ্রুপে শেয়ার করে দেবে অলরেডি। আর তাছাড়া তোমাদের নীলম ম্যাম আর আনন্দ ম্যাম স্যার ও দুজনেই অনেক বই শেয়ার করে দিয়েছে তোমাদেরকে, আশা করি। তো সেই বুকস গুলো দেখলে কিন্তু তোমরা আম, পেয়ে যাবে যেগুলো দরকার, নেসেসারি যে সমস্ত ইনফরমেশনস বা আম, বা যে সমস্ত কোশ্চেন্স, সবই পেয়ে যাবে বইগুলো থেকে। জাস্ট আমার ক্লাসটা জাস্ট শোনো, আমি যেটা বলছি। আর আমি তোমাদের কিছু ডকুমেন্টারিজ দেখাবো মানে এন্ড অফ দ্য ক্লাস। তোমরা সেটা দেখো, আশা করি তোমাদের সবকিছু বুঝতে পারবে। ঠিক আছে? ওকে, দেখো, তোমরা এখানে আসলে আমি আমাদের লাস্ট ক্লাস ছিল 10টা থেকে 12টা, একটা ক্লাস ছিল, একই ক্লাস ছিল। আমি জানি না ওই ক্লাসে অনেকে আছে কিনা। যদি থেকে থাকো তো একই বিষয়টা নিয়ে পড়াশোনা হবে, মানে একই বিষয়ে আমি আলোচনা করব। আম, তো একই জিনিস স্টুডেন্টদের আমার। মধ্যে একটু ইন্টারাপ্ট করছি চন্দন, হ্যাঁ, তোমাদের এরকম কোনো স্টুডেন্ট আছো যারা ফার্স্ট হাফে ক্লাস করেছো? না স্যার। Any না student স্যার। who have already নো স্যার। joined from 10 to 12 p.m? হুম, নো ওকে স্যার। নো দেন। স্যার। হ্যাঁ, ওকে নো ওকে ওকে, স্যার। ঠিক ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তাহলে তোমরা এই ক্লাসটা করো। হ্যাঁ, হুম। কারণ ওই একই ক্লাস রিপিট হবে এখানে, একটা টপিকটাই আলোচনা হবে, ফার্স্ট হাফে হয়েছে সেকেন্ড হাফেও হবে। হ্যাঁ, একই বিষয়ে আলোচনা করবো, এবার একই হুম। স্যারও আলোচনা করবে, ঠিক আছে তো? হ্যাঁ, ওই নতুন একই কিছু স্যার হবে না আর আলোচনা। কি। হ্যাঁ, ঠিক ঠিক আছে। আছে তো। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, লাস্ট ক্লাসেও বলছিলাম যে তোমরা তো বিভিন্ন স্ট্রিম থেকে এসছো, মানে স্ট্রিম থেকে বলা ভালো, বিভিন্ন ডিপার্টমেন্টস থেকে এসছো, মানে জিওগ্রাফি, হিস্ট্রি, ফিলোসফি, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে। ম্যাথস থেকেও এসছো, ম্যাথস ফিজিক্সও থাকতে পারে, কেমিস্ট্রি থাকতে পারে। তো তো তোমরা তো অনার্সের বিষয়গুলো নিয়েই পড়াশোনা করছিলে, তো হঠাৎ তোমাদের সিলেবাসে এই ইভিএস যে বিষয়টা সেটা ঢোকানো হলো কেন, এবং সেটা ম্যান্ডেটরি করা হয়েছে, মানে সবাইকে করতেই হবে। মানে কেউ যদি বলে না না আমি ইভিএস করব না, মানে এটাকে অপশনাল রাখা হয়নি, মানে এটা করতেই হবে, একদম বাউন্ড। সেটা কেন করা হলো? প্রথম প্রশ্ন হলো এটা। তার মানে তার মানে নিশ্চয়ই কোনো একটা ক্রাইসিস হয়েছে, বা কিছু একটা ক্রাইসিস আসছে, বা অলরেডি একটা ক্রাইসিস চলছে, বা একটা আমরা একটা থ্রেটের মধ্যে আছি, যে থ্রেটটাকে ওভারকাম করার জন্য বা যে ক্রাইসিসটাকে ওভারকাম করানোর জন্য যে এই সিলেবাসটা, মানে ইভিএস যে সিলেবাসটা, সেটা আমাদের সিলেবাসের মধ্যে ইনক্লুড করা হয়েছে বিষয়টা। এটা শুধু এই 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 যে এই যে পরিবেশ, তার যে সমস্যাটা, সেটা কিন্তু এখন আর আর শুধু এই ছোটখাটো জায়গার মধ্যে নেই, এটা এখন ওয়ার্ল্ড ওয়াইড একটা বার্নিং প্রবলেম হয়ে গেছে। যার জন্য প্রত্যেক বছর আমাদের ইউনাইটেড নেশনস অফ অর্গানাইজেশন, ইউএনও, ওরা কি করছে, একটা করে এই এনভায়রনমেন্ট রিলেটেড একটা সামিট করে। যে সামিটে ওরা কিভাবে আমরা আগামী দিনে আমাদের পৃথিবীটাকে বিভিন্ন পলিউশনের হাত থেকে কিভাবে বাঁচাতে পারবো, রক্ষা করতে পারবো, কিভাবে গ্লোবাল ওয়ার্মিংটাকে কিভাবে আটকানো যাবে, সেই বিভিন্ন বিষয়ে একটা আলোচনা করা হয়, প্রত্যেক সামিট করা হয়, কিছু রেজলিউশনস নেওয়া হয়, যে রেজলিউশন অনুযায়ী বিভিন্ন দেশকে ওই রেজলিউশন গুলো ফলো করতে বাধ্য করা হয় এক প্রকার। ঠিক আছে, তো এরকমই 2019 সালে, 2019-এর সামিটে একটা স্টেপস নেওয়া হয়েছিল, রেজলিউশন নেওয়া হয়েছিল, সেটার নাম হলো রেস টু জিরো। রেস টু জিরো নামে একটা রেজলিউশন নেওয়া হয়েছিল। সেটা কি? সেটা ছিল যে 2050-এর মধ্যে আমাদের পৃথিবীর যে টেম্পারেচারটাকে কোনোভাবেই 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড, 1.5 ডিগ্রি সেলসিয়াস, মানে 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বেঁধে ফেলতে হবে। মানে কখন থেকে? মানে শিল্প বিপ্লব শিল্প বিপ্লব আগে থেকে এখন পর্যন্ত আমাদের টেম্পারেচার এখনো 1.5 ডিগ্রি ক্রস করেনি টেম্পারেচার।
পৃথিবীর যে অ্যাভারেজ টেম্পারেচার, তো সেটাকে যাতে আমাদের ওই 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বেঁধে রাখা যায়, তার একটা রেজলিউশন নেওয়া হয়েছিল, এবং সেটা 2050-এর মধ্যে করতে হবে। এবং সেটা করতে গেলে তার জন্য যে মেন কজ, যে গ্রিন হাউস গ্যাস, তার এমিশনসটাকে আমাদেরকে আটকাতে হবে। তো সেই রিলেটেড বিভিন্ন স্টেপস নেওয়া হয়েছে, সেখানে আমাদের ইন্ডিয়াও আছে, ভারতবর্ষও আছে। তারাও বিভিন্ন রকম স্টেপস নিচ্ছে, এবং তোমরা জানো যে তার অ্যাজ এ মানে কি বলবো আউটকাম হিসেবে বেরিয়ে আসছে আমাদের ওই এখন জানো যে তোমরা ব্যাটারি চালিত বিভিন্ন রকম গাড়িগুলো আসছে, টু হুইলার ফোর হুইলার গুলো আসছে আর কি আস্তে আস্তে। আহ, এবং অনেকে বলে যে এখন যে তেলের খুবই দাম, সেটার পেছনে নাকি এরকম একটা কারণও আছে, যাতে লোকজনকে ঘুরিয়ে একটু আম, ঘুরিয়ে দেখানো যে তোমরা ব্যাটারি চালিত, হ্যাঁ, বা গাড়িগুলো ইউজ করো, যাতে আহ, তেল চালিত মানে তেল দ্বারা যেগুলো চলছে আর কি, অয়েল যেগুলো হয়, মানে তেল দ্বারা যেগুলো চলে সেগুলোতে না কেন, তেলে দামটা বাড়িয়ে রাখা হয়েছে, এরকম একটা বলে অনেকে আর কি। সেটা বিতর্কিত বিষয়, যাই হোক সেটার মধ্যে আমি যাচ্ছি না। তো আজকে আমাদের যেটার বিষয় সেটা হলো ওয়াটার পলিউশন। ওয়াটার পলিউশনের মেন কজেস গুলো কি কি, সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করব, এবং সেগুলো কিভাবে আমরা সেই কজেস গুলোকে আটকানো যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সেটা সেটা কি রকম? আচ্ছা, ওয়াটার পলিউশন গুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে ফেলতে পারি। তার ফার্স্ট যেটা হবে সেটা হলো আম, আচ্ছা, ওয়াটার পলিউশন আগে বলি যে ওয়াটার আমার দু রকম ভাবে আছে, মানে জল, মানে ওয়াটার আমাদের পৃথিবীর যে জল, টোটাল যে ওয়াটার বডিজগুলোকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হলো সারফেস লেভেল ওয়াটার, আর একটা হলো গ্রাউন্ড লেভেল ওয়াটার। ঠিক আছে, এবং এই দুটোই এখন না মানে পলিউটেড হয়ে গেছে। মানে সারফেস লেভেল ওয়াটার তো হয়েইছে, প্লাস গ্রাউন্ড লেভেল ওয়াটারও আমাদের পলিউটেড হয়ে গেছে। তো সেগুলো কিভাবে আটকানো যাবে, এবং তার কজ গুলো কি, এবং তার এফেক্টস গুলোই বা কি হচ্ছে, সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। এবার ফার্স্ট অফ অল আমরা যেটা করব যে সারফেস লেভেল ওয়াটার গুলোকে নিয়ে আমরা তাদের পলিউশন নিয়ে আমরা ডিসকাশন করব, সেটার কারণগুলো কি কি। ফার্স্ট যে কারণ, যে আমরা যদি এই যে ওয়াটার বডিজ গুলো আছে, মানে যে সমস্ত জায়গাগুলো ওয়াটার সোর্স গুলো যেগুলো আছে, যেমন পুকুর, ডোবা, নালা, নদী যেগুলো আছে, সেগুলোতে যদি আমরা বিভিন্ন আবর্জনা ফেলি, আমি বারবার বলছিলাম বিভিন্ন রকম বর্জ্য পদার্থ ফেলি, বিভিন্ন এফ্লুয়েন্টস মানে যেগুলো বলা হচ্ছে ডেব্রিজ, হ্যাঁ, গার্বেজেস, এই সমস্ত জিনিসপত্রগুলো যদি আমরা সেই ডোবার মধ্যেই তৈরি করে ফেলি, হ্যাঁ, তাহলে কি হবে, জলটা দূষিত হয়ে যায়। বিভিন্ন মরা পচা বা প্রাণী, সেগুলোকে যদি আমরা ওই জলের মধ্যে ফেলি, হ্যাঁ, তাহলে সেগুলোকে, বা আমাদের যে নিত্যদিনের যে সমস্ত ব্যবহারিক যে সমস্ত বর্জ্যগুলো, সেগুলোকে যদি আমরা জলের মধ্যে ফেলি, তাহলে কিন্তু জল দূষিত হয়ে যায়। এবার প্রথম প্রশ্ন হবে, তাহলে জলটা মানে বিভিন্ন রকমের যে জৈব বস্তু ফেললে, মানে কোনো মরা জীবজন্তু বা ওই ধরনের কিছু জৈব বস্তু যেগুলো মানে পাতা পড়ছে, গাছের পাতা পড়ছে, এগুলো পড়লে কেন আমাদের আম, জল নষ্ট হয়ে যায়? আমাদের জলে দু ধরনের ব্যাকটেরিয়া আছে, একটা হচ্ছে অ্যারোবিক ব্যাকটেরিয়া, আর একটা হলো অ্যানঅ্যারোবিক ব্যাকটেরিয়া। এই অ্যারোবিক ব্যাকটেরিয়াগুলো কি করে, যখন কোনো একটা জৈব বস্তু ফেলা হলো, এই অ্যারোবিক ব্যাকটেরিয়াগুলো কি করে জানো তো, ওদেরকে ডিজলভ করার চেষ্টা করে দেয়। ওই জৈব বস্তুকে ডিজলভ করার চেষ্টা করে। ডিজলভ করার চেষ্টা করে বলতে কি, সেই যে ডিজলভ যে করে, সেটা কিন্তু অক্সিজেনের হেল্প নিয়ে ওরা করে ডিজলভটা। ঠিক আছে, সেই অক্সিজেনটা কোত্থেকে আসে? সেই অক্সিজেনটা আসে জলের মধ্যে যে অক্সিজেনটা আছে, মানে দ্রবীভূত যে অক্সিজেনটা আছে, সেই অক্সিজেনের হেল্প নিয়েই কিন্তু ওরা ওই জৈব বস্তুগুলোকে ডিজলভ করতে থাকে। এবার প্রচুর পরিমাণে যে জৈব বস্তু থেকে থাকে, তাহলে কি হয় যে ওই অ্যারোবিক যে ব্যাকটেরিয়া গুলো, সেগুলো আর ওদেরকে ডিজলভ করতে পারে না, কারণ ইনসাফিসিয়েন্সি অফ অক্সিজেন ইন দ্য ওয়াটার। জলে তো আর বেশি পরিমাণে অক্সিজেন থাকে না, তা তুমি প্রচুর পরিমাণে জৈব বস্তু ফেলতে আছো, তাহলে একটা সার্টেন টাইম পর কি হবে, যে পরিমাণ অক্সিজেন দরকার সেই সাফিসিয়েন্ট অক্সিজেন আর সাপ্লাই থাকে না। তখন কি হয়, জলের মধ্যে যে অ্যানঅ্যারোবিক যে ব্যাকটেরিয়া গুলো আছে, সেগুলো কি হয়, তাদের অ্যাক্টিভিটি শুরু হয়ে যায়। তারা কি করে, তারা তখন অক্সিজেনের অ্যাবসেন্সেই ওই
যে জৈব বস্তুগুলোকে ডিসলভ করতে, মানে ভেঙে ফেলতে সাহায্য করে, বা কি বলবো, মানে বিয়োজিত করতে শুরু করে। এবার এই অ্যানারোবিক যে ব্যাকটেরিয়াগুলো, ওরা কিন্তু খুবই ভয়ঙ্কর ব্যাকটেরিয়া। কি ভয়ঙ্কর বলতে এই সেন্সে, ওরা যখন ওই জৈব বস্তুগুলোকে ডিসলভ করছে, মানে বিয়োজিত করছে, তখন অ্যাজ এ বাই প্রোডাক্ট বিভিন্ন রকমের যৌগ তৈরি করে, যেমন মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, এই ধরনের কেমিক্যালস গুলো, যেগুলো কন্টামিনেন্টস হিসেবে, মানে কাজ করে আর কি, মানে জলের কন্টামিনেন্টস হিসেবে কাজ করে, দূষক হিসেবে কাজ করে। ওই জন্য দেখবে, মানে পুরনো ডোবা বা পুরনো পুকুরে স্যাঁতস্যাঁতে এরকম একটা জায়গা যেখানে সূর্যের আলো ফালো পৌঁছয় না, জল ভীষণভাবে স্ট্যাগন্যান্ট থাকে, সেই সব জায়গায় দেখবে আলেয়া দেখতে পাওয়া যায়। আলেয়া বলতে কি, মানে ওই যে মিথেন যে গ্যাসটা, মিথেন গ্যাস যখন পুকুরের বাইরে বেরিয়ে আসে, বেরিয়ে এসে যখন আম, অক্সিজেনের সংস্পর্শে আসে, সঙ্গে সঙ্গে ওটা আগুন জ্বলে যায়, দিয়ে ওই আলেয়াটা তৈরি করে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জৈব বস্তু বা যে কোনো মানে আবর্জনা, সেগুলো আমরা যদি জলের মধ্যে ফেলি, তাহলে এই ধরনের দূষণগুলো তৈরি হচ্ছে। তাহলে আমাদের এগুলো করা যাবে না। এগুলো করলে জল দূষিত হবে, তাহলে জলের মধ্যে কি হবে, অক্সিজেন লেভেল নেমে যাবে। এই যে এখানে একটা বলে রাখি, এখানে একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় যেটা বলে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। মানে যে পরিমাণ অক্সিজেনের সাহায্যে এই অ্যারোবিক যে ব্যাকটেরিয়া গুলো কোনো জৈব বস্তুকে ভেঙে ফেলতে পারে, সেটাকে তার একটা পার্সেন্টেজ আছে, সেই পার্সেন্টেজটাকে বলা হয় বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। এবার সেটা যখনই ওটা ক্রস করে যায়, মানে ওভারটেক করে যায়, মানে এই ডিমান্ডটা যখন বেড়ে যায়, তখন বলা হয় যে তখন বলা হয় যে জলটা দূষিত হয়ে গেছে। বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডটাকে যখনই ক্রস করে যাচ্ছে, তখনই বলা হচ্ছে যে ওই, তার মানে ওর জলে অক্সিজেন লেভেলটা নেমে যাচ্ছে। তার জলের অক্সিজেন লেভেল যদি নেমে যায়, তার জলের মধ্যে যে প্রাণীগুলো আছে, মানে ধরো মাছ আর ছোট ছোট যে সমস্ত মাইক্রো অর্গানিজমস গুলো থাকে, তারা সবাই কি অক্সিজেনের অভাবে কি হবে, মারা যাবে। তাছাড়া অক্সিজেন শর্টেজ হলে বুঝতেই পারছো যে মাছগুলোর পুষ্টিও ঠিক হবে না। আর ওই যেটা বললাম যে অ্যানারোবিক যে ব্যাকটেরিয়া গুলো, ওরা যখন বিভিন্ন জৈব বস্তুগুলো ভেঙে ফেলে, তখন কি হয়, অ্যাজ এ বাই প্রোডাক্ট আরো বিভিন্ন রকম কমপ্লিকেটেড বিভিন্ন জটিল যৌগ তৈরি হয়, যেগুলো কি হয় মাছের শরীরে যায়। সেই মাছগুলো যখন আমরা খাই, সেই সেটাও আবার আমাদের শরীরে এসে ঢোকে, যার জন্য কি হয় না, সেখান থেকে মানুষ বিভিন্ন রকম রোগের মানে সম্মুখীন হয়। ঠিক আছে, তাহলে আমাদেরকে ওই জলের মধ্যে কোনো আবর্জনা ফেলা যাবে না, বা আম, সেটা যাতে না করা যায় সেভাবে আমাদের লক্ষ্য রাখতে হবে। সেকেন্ড যে স্টেপসটা, সেটা হলো কি না, চাষের জমিতে যে পরিমাণে আমাদের ফার্টিলাইজার ইউজ করা হয়, রাসায়নিক সার ব্যবহার করা হয়, বা পেস্টিসাইডস ইউজ করা হয়, সেই পেস্টিসাইডস কি হয়, মানে ওভারডোজ টাইপের যদি কিছু দেওয়া হয়, মানে কি ধরো যে প্রত্যেকটা জিনিস তো ব্যবহার একটা মাত্রা থাকে, সেই মাত্রার বাইরে যদি সেটাকে ব্যবহার করা হয়, সেগুলো কি হয় না, আমাদের ফসলের মধ্যে গিয়েও জমা হয়। যে রাসায়নিক সার বা পেস্টিসাইডস ইউজ করছি, সেগুলো কিন্তু, মানে যদি ধান চাষে যদি অতিরিক্ত পরিমাণে যদি পেস্টিসাইড বা রাসায়নিক দেওয়া হয়, সেগুলো ধানের মধ্যেও চলে আসে। বা সেই ধান, সেই ফসলটা যখন এতে করে যখন আমরা সেই ভাত খাচ্ছি, চাল থেকে ভাত খাচ্ছি, তখন সেগুলো আমাদের শরীরের মধ্যে এসে ঢুকছে, এবং সেগুলো শরীরের মধ্যে কি বলতে অ্যাকুমুলেট হতে 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 একটা সময় কি হয়, আমাদের শরীরের মধ্যে নানা রকমের সমস্যা দেখা দেয়, ক্যান্সারের মতো জটিল রোগ দেখা দেয়, বিভিন্ন রকম ডিসঅর্ডার দেখা দেয়, অস্থিক্ষয়ের মতো ভয়ঙ্কর রোগগুলো সব আসতে থাকে। ঠিক আছে, তার মানে আমাদের চাষের ক্ষেত্রে যে ফার্টিলাইজার ইউজ করা হয় বা পেস্টিসাইডস ইউজ করে, সেগুলোকে আমাদেরকে খুব বিচক্ষণ ভাবে ব্যবহার করতে হবে। বিশেষ করে যে সমস্ত কৃষকরা আছে, চাষিরা আছে, তাদেরকে এই বিষয়ে অনেকটাই সচেতন করতে হবে, যাতে সেগুলোকে ওরা নির্দিষ্ট পরিমাণে ব্যবহার করে। এছাড়াও দেখো, মানে অতিরিক্ত পরিমাণে পেস্টিসাইডস বা ওই ফার্টিলাইজার ইউজ করলে কি হয়, বৃষ্টির জলে বা এমনি জল ওভারফ্লো হয়ে গিয়ে কি হয়, পাশে ডোবা নালাতে গিয়ে পড়ে। সেগুলো সেগুলো ডোবা নালাতে গিয়ে পড়ার পরে কি হয়, আম, ওই আম, ডোবা বা নালার মধ্যে প্রচুর পরিমাণে কি থাকে, অ্যালগি থাকে।
অ্যালগি মানে হচ্ছে শৈবাল। মানে ওই যে সারগুলো, ধরো ইউরিয়া সার বা পটাশ সার যা যা ইউজ করা হচ্ছে, সেগুলো কি হচ্ছে ওই ডোবার মধ্যে কি পড়ছে বা পুকুরের মধ্যে কি পড়ছে। পুকুরের মধ্যে যে কচুরি পানা আছে বা যে অ্যালগি গুলো আছে, সেগুলো কি হয় ভীষণ ভাবে প্রচন্ড পরিমাণে ফ্লারিশ করতে থাকে, কারণ নিউট্রিয়েন্টস পাচ্ছে তো। ওরাই তো নিউট্রিয়েন্টস গুলো পাচ্ছে, যার জন্য ওরা ওগুলো ফ্লারিশ করতে থাকে। এবার ওগুলো যখন প্রচুর পরিমাণে ফ্লারিশ করবে, মানে প্রত্যেকটা জিনিসের তো একটা, মানে ইকোসিস্টেমের তো একটা লিমিট আছে যে অ্যালগিটা এই পরিমাণেই থাকতে হবে, হ্যাঁ, বা জু প্লাঙ্কটনটা এই পরিমাণে থাকতে হবে। এবার সেগুলো যদি মাত্রাতিরিক্ত হয়ে যায়, তাহলে ইকোসিস্টেমের ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। তো এইগুলো মাত্রাতিরিক্ত হলে কি হয়, জলটা স্ট্যাগনেন্ট হয়ে যায়। জল স্ট্যাগনেন্ট হয়ে যাওয়া মানে কি, তাহলে জলের ফ্লো কমে যায়। এমনি ডোবা তো এমনিতেই ফ্লো থাকে না, বায়ু প্রবাহের ফলেও কি হয়, বায়ু প্রবাহের ফলেতে কি হয়, জলগুলোর মধ্যে তো একটা প্রবাহ হয়, সেখান থেকে যে অক্সিজেনটা আমাদের জলে এসে মেশে। কিন্তু তোমার যদি জলের উপরে যে কচুরি পানা থাকে প্রচুর পরিমাণে, বা জলের প্রচুর শৈবাল থাকে, তাহলে কি হবে, সেই জলটার ওই প্রবাহটা হবে না, তার মানে জলের মধ্যে অক্সিজেন আহ, যেতে পারবে না। আর অক্সিজেন না যাওয়া মানে যত সমস্যাগুলো অ্যারাইজ করবে। হুম। জলের মধ্যে অক্সিজেন লেভেল নেমে যাওয়া মানেই বুঝতে পারছো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডটা বেড়ে যাবে। আর বেড়ে যাওয়া মানে জল পলিউটেড হয়ে যাবে। জলের মধ্যে যে প্রাণীগুলো আছে, মাছ, বিশেষ করে মাছ, আরো ছোট ছোট যেগুলো হয়, ওই একটা ডোবার মধ্যে একটা একটা শামুক থাকে, কাঁকড়া থাকে, বা আরো ছোট ছোট মাছ থাকে, তাদের উপর কি হয়, পুরো এফেক্টটা ডিরেক্টলি ওদের উপর গিয়ে পড়ে। তাহলে এটা কিভাবে আটকানো যাবে? হ্যাঁ, তাছাড়া আরো একটা ঘটে, সেটা সেটা আরো ভয়ঙ্কর ব্যাপার। এই যে নিউট্রিয়েন্টস গুলো, মানে চাষের জমি থেকে যে নিউট্রিয়েন্টস গুলো গিয়ে ডোবাতে পড়লো, ফার্টিলাইজার বা পেস্টিসাইডের অবশিষ্টাংশ গুলো গিয়ে পড়লো, সেগুলো কি হয় বলতো, সেগুলো ওই জু প্লাঙ্কটন বা ফাইটো প্লাঙ্কটনের মধ্যে গিয়ে ঢোকে। মানে প্রথমে ওটা ঢুকে কার মধ্যে, ফাইটো প্লাঙ্কটন। ফাইটো প্লাঙ্কটন মানে হচ্ছে খুবই মাইক্রো অর্গানিজম, যে প্ল্যান্ট গুলো আছে, খুবই মাইক্রো প্ল্যান্ট গুলো যেগুলো আছে, যেগুলোকে যেগুলোকে বলা হয় পার্ট অফ ফ্লোরার, আর কি ফ্লোরার পার্ট ধরা হয়, সেগুলোর মধ্যে গিয়ে ঢোকে। এবার সেগুলো কারা, কে খায়, ওই ফাইটো প্লাঙ্কটন গুলো খায়, হচ্ছে জু প্লাঙ্কটন গুলো, মানে ছোট ছোট লার্ভা, ছোট ছোট মাছ যেগুলো, সেগুলো ওগুলো খায়। সেগুলোকে আবার কে খায়, জু প্লাঙ্কটন গুলোকে কে খায় না, বড় বড় মাছগুলো। তার মানে কি দেখো, একটা একটা চেন রুলের মতো কি হচ্ছে না, ওই যে পেস্টিসাইডস গুলো, সেটা তাহলে প্রথমে ফাইটো প্লাঙ্কটন ঢুকলো, ফাইটো প্লাঙ্কটন থেকে কার শরীরে গেল, জু প্লাঙ্কটনের শরীরে গেল। তারপর জু প্লাঙ্কটনের শরীর থেকে কোথায় গেল, মাছের, বড় মাছের শরীরে গেল। আর বড় মাছটা খাচ্ছি আমরা, তাহলে আমাদের শরীরে এলো। তাছাড়া যে সমস্ত পাখিরা, যে সমস্ত পাখিগুলো ওই মাছগুলোকে খাচ্ছে, তাদের শরীরেও ঢুকছে। এতে কি দেখা যাচ্ছে যে পাখিদের কি হচ্ছে বলতো, বার্থ রেট কমে যাচ্ছে। যে ডিমগুলো পারছে, সেই ডিমগুলো প্রি ম্যাচিওর বেবি জন্ম হচ্ছে, মানে চিক, মানে ছোট ছোট পাখি প্রি ম্যাচিওর অবস্থাতেই হচ্ছে। তাতে কি হচ্ছে, পাখির বাচ্চাগুলো সব মারা যাচ্ছে। আমাদের মানুষের মধ্যেও বহু রকমের ডিসঅর্ডার আসছে, অস্থি ক্ষয়, দাঁতের ক্ষয় থেকে শুরু করে আরো যে নানাবিধ সমস্যাগুলো, ক্যান্সারের মতো জটিল রোগের সব আমাদের শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে। তো এটা আটকানোর একটাই উপায় কি, আটকানোর একটাই উপায় হচ্ছে, প্রথমত যে কৃষকদের সচেতন করতে হবে, দ্বিতীয়ত জৈব সারের প্রয়োগ, সঠিকভাবে জৈব সারের প্রয়োগ করতে হবে। তাহলে কিন্তু এটাকে আমাদের আটকানো সম্ভব। এখান থেকে আরো একটা জিনিস হয়, এই অতিরিক্ত পেস্টিসাইড ইউজ করলে সেখান থেকে আরো একটা সমস্যা হয়। কি সমস্যা হয়, আমরা যে উপরে যে ভূগর্ভস্থ জল, সরি, মানে উপরে যে সার্ফেস লেভেল যে ওয়াটারটা আছে, মানে চাষের কাজেও যে জলটা ব্যবহার করা হচ্ছে, তারও তো একটা পোর্শন আমাদের ভূগর্ভস্থ জলে যাচ্ছে, অ্যাবজর্ব হয়ে 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 হয়ে। সেই জলের সঙ্গে কি হচ্ছে, ওই পেস্টিসাইডস আর ওই ফার্টিলাইজারের বিভিন্ন নিউট্রিয়েন্টস গুলো যাচ্ছে, গিয়ে কি হয়, একদম ডিরেক্টলি গ্রাউন্ড ওয়াটার যখন রিচার্জ হচ্ছে, তার সঙ্গে গিয়ে ও একদম গ্রাউন্ড ওয়াটারের সঙ্গে গিয়ে মিশে যাচ্ছে। আর সেই গ্রাউন্ড ওয়াটার কি হচ্ছে, আমরা খাচ্ছি পানীয় জল হিসেবে। তাহলে ডিরেক্টলি ওই নিউট্রিয়েন্টস গুলো আমাদের শরীরে এসে ঢুকে যাচ্ছে। মানে সমস্ত রকম দিক থেকে, মাছ খেলে মাছ থেকেও ঢুকছে, ফসল খেলে ফসল থেকেও ঢুকছে, আবার গ্রাউন্ড লেভেলে ওয়াটার, মানে জল যখন খাচ্ছি সে জল দিয়েও ঢুকছে। সমস্ত রকম দিক দিয়ে
আমাদের শরীরে কিন্তু ওই বিষগুলো ঢুকছে। নেক্সট কি হবে? নেক্সট একটা যেটা হয় যে, হ্যাঁ, কলকারখানা থেকে যে কেমিক্যালস গুলো আসে, কেমিক্যাল বর্জ্যগুলো যেগুলো বেরিয়ে আসে, সেগুলো জলের মধ্যে পড়লে, প্রচুর পরিমাণে যদি পড়ে, প্রচুর কেন, অল্প পরিমাণে পড়লেই আমাদের কি হয়, আম, জল দূষিত হয়ে যায়। বিশেষ করে আমি বলছি, লাস্ট ক্লাসেও বলছিলাম যে উম, কাপড়ের কারখানা, কাপড়ের কারখানা রং ব্যবহার করা হয়। মানে আমি জাস্ট ফর এক্সাম্পল বলছি, কাপড় কারখানার কথা বলছি, সমস্ত ইন্ডাস্ট্রিতেই মানে কেমিক্যাল বর্জ্য প্রচুর পরিমাণে থাকে। কাপড় কারখানাটা আমরা দেখতে পারি যে রংটা বেরিয়ে আসছে এবং জলটাকে পুরো কালার করে দিচ্ছে। सर मेन प्रॉब्लम तो ये है ना, ये जो बड़े बड़े फैक्ट्री बन रही है, हाँ वो हाँ, नदी नालों में जो पाइप से निकाला जाता है दूषित जल, तो उसी से तो ज्यादा पोल्यूशन होता है। सही, एकदम सही बोला। तो फिर तो इसका हल कैसे होगा? হ্যাঁ, ওটাই বলছি, তো শোনো, সেটাই বলছি। তো হ্যাঁ, তুমি যেটা বললে, তোমার নামটা বুঝতে পারলাম না কি আছে, অজয় কুমার দেখাচ্ছে, সেটা তো হবে না নিশ্চয়ই। আহ ममता कुमारी। মমতা কুমারী, আচ্ছা ঠিক আছে। মমতা কুমারী যেটা বললো সেটা আমি বলতে যাচ্ছিলাম, ও বললো ঠিক আছে, যে হ্যাঁ, বড় বড় যে ফ্যাক্টরিজ আছে, ইন্ডাস্ট্রি আছে, তাদের যে কেমিক্যাল যে এফ্লুয়েন্টস গুলো আছে, সেগুলোকে কি ডিরেক্টলি একদম জলে ফেলে দেওয়া হচ্ছে। আমি কাপড় কারখানার একটা এক্সাম্পল দিলাম। এর সমস্ত ইন্ডাস্ট্রিতে এটা ঘটছে। তাহলে উপায় কি? উপায় হলো একটাই, যে ওই কেমিক্যালস গুলোকে ডিজলভ করে তারপর আমাদের জলে ফেলতে হবে। ডিজলভ করে বলতে কি, অন্য কোনো কেমিক্যালের হেল্প নিয়ে সেগুলোকে ডিজলভ করে, মানে বিয়োজিত করে, মানে ইকো ফ্রেন্ডলি করে, বা ওগুলো রিডিউসড করে বিভিন্ন ইকো ফ্রেন্ডলি কম্পাউন্ডে ডিজলভ করে দিয়ে তারপর আমাদেরকে জলে ফেলতে হবে। सर इको फैमिलियर का हिंदी? इको फ्रेंडली का मतलब परिवेश बांधव। which is which is not harmful to environment, यस, which यस, is not harmful to environment. हाँ, ঠিক। এবার সেটা সেটা করতে গেলে যেটা করা হয় যে, সেটা করতে গেলে অক্সিজেনের প্রচুর পরিমাণে হেল্প লাগে। মানে অক্সিডেশন করলে, মানে জারণ করলে, ওই কেমিক্যাল গুলো কি হয় না, ওগুলো ডিজলভ হয়ে যায় বিভিন্ন কেমিক্যালসে, মানে আদার কম্পাউন্ডে ডিজলভ হয়ে যায়, এবং যেগুলো সাধারণত ইকো ফ্রেন্ডলি হয়ে যায়। ঠিক আছে? তো সেটা সেই প্রসেস যদি আমরা যদি ফলো করি, তাহলে কিন্তু আমাদের দূষণটাকে, পলিউশনটাকে আমরা আটকাতে পারবো, বা যেটা কেমিক্যালস পলিউশন হচ্ছে সেটাকে আমরা আটকাতে পারবো। ঠিক আছে? তার মানে জলে ফেলার আগে, বিভিন্ন নদী নালায় ফেলার আগে, সেগুলোকে আমাদের আগে ডিজলভ করে ফেলতে হবে। তারপর, বা সেগুলোকে আমরা আর্টেন করতে পারি, ওই যে বর্জ্যগুলোকে, সেগুলোকে আমরা আবার রিইউজ করতে পারি। সেটা কোনোভাবে রিইউজ করা যায় কিনা, বা সেগুলোকে আবার অন্য কোনো ইন্ডাস্ট্রিতে ইউজ করা যায় কিনা, সেটা আমাদের দেখতে হবে। তো এইভাবেই আমাদের রিসাইক্লিং একটা প্রসেস চালিয়ে দেখতে হবে যে সেটা করা যাচ্ছে কিনা। নেক্সট একটা যেটা হয় কি, যে ওয়ার্ম ওয়াটার, মানে উষ্ণ জল, প্রচন্ড পরিমাণে গরম জল কি হয়, ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে আসে, এবং সেগুলো কি হয়, ডিরেক্টলি নদীতে বা খালে ফেলা হয়। সেখান থেকে পলিউশন হয়। কি হয়, প্রচুর পরিমাণে, তোমরা জানো যে, আমি লাস্ট ক্লাসেও বলছিলাম যে জল ফুটিয়ে খেলে কি হয়, বিশুদ্ধ হয়ে যায়, মানে আমরা যে জলটা খাই আর কি। মানে সেটা কেন বলতো, যখন আমরা জলটা ফোটাই, তাহলে জলের মধ্যে যে মাইক্রো অর্গানিজমস গুলো আছে, সেগুলো সবই নষ্ট হয়ে যায়। ঠিক আছে? কিন্তু সেটা আমরা জল খাওয়ার সময় ঠিক আছে, কিন্তু নদীতে যদি ওইটা ঘটে, একটা খালের মধ্যে তো ওটা ঘটে, ওটা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার। মানে নদীর মধ্যে যদি যে সমস্ত বা ফাইটো প্লাঙ্কটনস বা জু প্লাঙ্কটনস গুলো আছে, সেগুলো যদি উষ্ণ জলের অভাবে কি হয়, জল যখন পাচ্ছে গরম জল, ওগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। তা নষ্ট হলে কি হবে, তার মানে যে যে সমস্ত প্রাণীগুলো আছে, বড় বড় প্রাণীগুলো আছে জলের মধ্যে, তারা কি আর খাবার পাবে না। আর তারা খাবার না পাওয়া মানে বুঝতে পারছো যে অপুষ্টিতে ভুগবে বা মারা যাবে। ঠিক আছে?
তাছাড়াও কি হয়, যখন গরম জলগুলো ইন্ডাস্ট্রির যে সমস্ত গরম জল আমরা জলে মানে খালে ফেলছি বা নদীতে ফেলছি, তখন কি হয়, Sir, please repeat that line again. Your sound was breaking when you said that plant were damaged. How? হ্যাঁ আমি সেটাই বলছিলাম, শোনা যাচ্ছে এবার? Yes, हाँ sir. Yes, sir. হ্যাঁ আমি ওটাই বলছিলাম যে যখন আমাদের গরম জলটা ফেলছি নদীর মধ্যে, তখন কি হয় না, যে জু প্লাঙ্কটন গুলো আছে বা ফাইটো প্লাঙ্কটন, যেগুলোকে ফ্লোরা ফনার মানে পার্ট হিসেবে ধরা হয়, সেগুলো কি হয় সব মারা যায়, নষ্ট হয়ে যায়। সেগুলো যখন নষ্ট হয়ে যাবে একটা রিজিয়নের মধ্যে, তাহলে সেই রিজিয়নের মধ্যে যে মাছগুলো আছে বা আদার্স যে সমস্ত প্রাণীগুলো আছে, তারা কি হয় সাফিসিয়েন্ট খাওয়ার পাবে না, তাদের ফুডগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। তখন কি হবে, সেগুলো অপুষ্টিতে ভুগবে বা সেগুলো না খেতে পেয়ে মারা যাবে। তো এইভাবে কি হয়, আমাদের যে ইকোসিস্টেমটা ওটা ডিসব্যালেন্সড হয়ে যাবে। তো এইভাবে পরিবেশ দূষণটা ঘটে। এছাড়াও যেটা হয়, যখন গরম জলের মাত্রা যখন আমাদের প্রচুর পরিমাণে বেড়ে যায়, তখন কি হয় না, সেই জলের মধ্যে অক্সিজেন লেভেলটাও খুব কমে যায়। আর জলের মধ্যে অক্সিজেন লেভেল কমে যাওয়া মানেই তোমরা বুঝতে পারছো যে সেই সেই অক্সিজেনটা তখন কারা পাবে না, যারা জলের মধ্যে যে প্রাণীগুলো আছে, তারা তো জলে দ্রবীভূত অক্সিজেনটাকেই তো ওরা নেয়। জলের মধ্যে যে অক্সিজেনটা আছে সেটাকেই তো ওরা নিঃশ্বাসের মানে প্রশ্বাসের সঙ্গে নেয় বাঁচার জন্য। সেটা যখন কমে যাবে, তখন ওরা ওই পরিমাণ সাফিসিয়েন্ট অক্সিজেনটা পাবে না, তখন সেই জলের প্রাণীগুলো মারা যাবে। এভাবে পলিউশনটা হয়। তো এটা আটকানোর উপায় কি? গরম জলটাকে আটকানোর উপায় কি? গরম জল আটকানোর উপায় কি, যে কোনো একটা রিজার্ভারে প্রথমে ওই জলটাকে কিছুক্ষণের জন্য হোল্ড করতে হবে, মানে একটু ঠান্ডা করে নিয়ে, বা সেই স্যার জলটা একটু। হ্যাঁ বলো। স্যার একটু জোরে বলুন, আওয়াজটা আসছে না। হ্যাঁ শোনো, তো সেই রিজার্ভারের মধ্যে কি করে না, ওই জলটাকে একটুক্ষণ হোল্ড করে যাতে জলটা ঠান্ডা হওয়ার পর বা সেই জলটাকে একটু কুলিং করার পরে সেই জলটাকে আবার নদীতে ফেলতে হবে বা খালের মধ্যে ফেলতে হবে। সেভাবে কিন্তু আটকানো সম্ভব। ডিরেক্টলি গরম জলটাকে খালের মধ্যে না ফেলে একটু ঠান্ডা করে নিয়ে সেটাকে ফেললেই সম্ভব। Sir, I have a question that how the river water get warmed? Because because the environment is cooler, and when we saw the deserted area, it is not we found there is no water. But how a river water can be warmed? আমি সেটাই বলছি, শোনো, যখন ইন্ডাস্ট্রিতে কি হয়, ইন্ডাস্ট্রিতে বড় বড় খুবই মেশিন জলগুলো চলে। এবার সেই মেশিনগুলো কি কুলিং করার জন্য আমাদের নদীর জলগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে, থ্রু পাইপ দিয়ে ওগুলোকে কুলিং করার জন্য ওই জলটা ব্যবহার করা হয়। এবার জলগুলো যখন ঢুকছে, ঠান্ডা জল নর্মাল জল আসছে, কিন্তু যখন বেরোচ্ছে কুলিং করে যখন বেরোচ্ছে, ওই জলটা কিন্তু তখন গরম জল হয়ে বেরোচ্ছে। বুঝেছো? তো Oh, সেই গরম okay, জলটাকে sir. তখন, Okay, sir. হ্যাঁ সেই গরম জলটা তখন কি হয় না, ডিরেক্টলি সেটাকে নদীতে ফেলা হচ্ছে। এভাবেই সেই জলটা এবার প্রচুর পরিমাণে যদি জল গরম জল যদি নিয়ে গিয়ে নদীতে ফেলো, তা নদীর ওই জায়গাটা তো গরম জলে পুরো ভর্তি হয়ে যাবে। এভাবেই নদীর জলটা গরম হয়ে যাচ্ছে। ঠিক আছে। Okay, sir. Okay. হ্যাঁ। Sir, নেক্সট। sir, হ্যাঁ sir, হ্যাঁ বলো। হ্যাঁ please হ্যাঁ please explain it in English once again. আচ্ছা ঠিক আছে, আমি বলছি তোমাদেরকে, আমি এক্ষুনি একটা পিডিএফ শেয়ার করছি, তোমরা দেখো সেই পিডিএফটা। ঠিক আছে, দেখো আমি তোমাদের পিডিএফটা Okay, শেয়ার sir. করছি। হ্যাঁ। तो सर आज का क्लास बस इतना ही। না না না, হচ্ছে, দাঁড়াও দাঁড়াও, ওয়েট করো। স্যার ক্লাসের শেষে পেয়ে যাবো তো পিডিএফটা? হ্যাঁ একদম পেয়ে যাবে। ওটা তোমাদের এক্সামের জন্য লাগবে। ঠিক আছে, তোমাদের আনন্দ স্যার বা নীলম ম্যাম কেউ একজন ওটা তোমাদের শেয়ার করে দেবে, তোমরা দেখে ওকে নিও। হ্যাঁ। এটা ধরেই আমি বলছিলাম, ধরো টাইপস অফ ওয়াটার পলিউশন ধরে এখানে দিয়েছে, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড অ্যান্ড কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, যেটা বলছিলাম সেটা দেখবে এখানে ওরা করেছে। এই দেখো কজেস অফ ওয়াটার পলিউশন যেগুলো ওরা দিয়েছে পয়েন্ট, ওরা এখানে ইউজ করেছে। দেখো, ডিজিজ কজিং এজেন্টস, প্যাথোজেন্স, মানে ডায়রিয়া যে হয় বা কলেরা যে হয়, যেগুলো ওয়াটার পলিউশন থেকে হয়। তো
সেগুলো কিভাবে করা যাবে এবং সেই পয়েন্টসগুলো সব এখানে এলাবোরেটলি করে দেওয়া আছে। অক্সিজেন ডিপ্লিটিং ওয়াস্ট, মানে যে সমস্ত ওয়াস্টেজ গুলো আমাদের জলের অক্সিজেন লেভেলটাকে নামিয়ে দিচ্ছে বা কমিয়ে দিচ্ছে, তাদেরকে বলা হয় অক্সিজেন ডিপ্লিটিং ওয়াস্ট। সেগুলো ইলাবোরেটলি দেওয়া আছে নিচে। ইনঅর্গানিক প্ল্যান্ট নিউট্রিয়েন্টস, যেটা আমি এক্ষুনি বলছিলাম, চাষের জন্য যে ফার্টিলাইজারটা ইউজ করছি সেগুলো কি হয় না, ওই পুকুর বা ডোবার মধ্যে গিয়ে ওই যেগুলো অ্যালগি গুলো কি হচ্ছে, মানে মানে আননেসেসারি ফ্লারিশ হয়ে যাচ্ছে, যেগুলো যার জন্য কি হয়েছে, যে জলটা দূষিত হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ইনঅর্গানিক প্ল্যান্ট নিউট্রিয়েন্টস এর মধ্যে পড়ছে। ওয়াটার সলিউবল ইনঅর্গানিক কেমিক্যালস, মানে যে সমস্ত কেমিক্যালস গুলো জলের মধ্যে সলিউবল হয়ে যায়, মানে দ্রবীভূত হয়ে যায়, সেগুলো কি হয়, কোনো ওগুলো সেপারেট করা খুবই ভীষণভাবে মুশকিল আর কি। তো সেভাবেও কিন্তু আমাদের ওয়াটার পলিউশনটা হয়, বা যেভাবে ধরো বলছিলাম এক্ষুনি, যে ইন্ডাস্ট্রি থেকে কেমিক্যালস গুলো গিয়ে যেভাবে আমাদের ওয়াটার পলিউশন করছে। এই সমস্ত পয়েন্টস গুলো নিচে ইলাবোরেটলি দেওয়া আছে। অর্গানিক কেমিক্যালস, অর্গানিক কেমিক্যালসটাও আমাদের কি বলবো, যে ওয়াটার পলিউশন ব্যাপকভাবে ওয়াটার পলিউশন করছে আর কি। সেডিমেন্টস অফ সাসপেন্ডেড ম্যাটার, মানে এটা একটু বলে রাখি, সেডিমেন্টস অফ সাসপেন্ডেড ম্যাটার বলতে এটা কিরকম জানো তো? ধরো এটা বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল বেল্টেই হয়, যে ধরো প্রচুর ধুলোবালি উঠছে বা একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকাতে, তো সেখানে কি হয়, সেই যে ধুলোবালি গুলো হয় কি, তাতে কি হয় না, পুরো জলের আপার আপার সারফেসটা কি হয়, পুরোটা ঢেকে যাচ্ছে ওই গুঁড়োগুলো দিয়ে, ধুলোবালি আর ওই ডাস্ট পার্টিকেল গুলো দিয়ে। তাতে কি হয় যে আমাদের এয়ারের যে অক্সিজেন, সেটা কি হয় না, ওই ওয়াটার বডিজ এর মধ্যে সলিউবল হতে পারে না, মিশতে পারে না। তখন কি হয় বুঝতেই পারছো, যে ওয়াটার লেভেল অক্সিজেন লেভেল নেমে যাওয়া মানেই ওর মধ্যে যে মাইক্রো অর্গানিজমস গুলো আছে, মাছগুলো আছে, তারা অক্সিজেনের একটা শর্টেজের জন্য কি হবে, ওগুলো সব মারা যাবে, এবং সেখান থেকে আমাদের ইকোসিস্টেম সেটা কিন্তু কি হবে, ডিসব্যালেন্সড হয়ে যাবে, বিঘ্নিত হয়ে যাবে, ইকোসিস্টেমটা যেটা আছে, বাস্তুতন্ত্রটা নষ্ট হয়ে যাবে। সেভাবেও আমাদের ওয়াটার পলিউশন হয়। ওয়াটার সলিউবল রেডিও অ্যাক্টিভ আইসোটোপস, মানে এটা মেইনলি রেডিয়েশনের উপর ডিপেন্ডস করে, মানে যে সমস্ত রেডিয়েটিভ যে সমস্ত কেমিক্যালস গুলো আছে, বা যে সমস্ত মৌলগুলো আছে, সেগুলো যখন জলের মধ্যে মিশে যায়, সেগুলো কি হয়, একটা লং টার্মে মানুষের মধ্যে ভীষণভাবে ক্ষতি করে। এগুলো বিশেষ করে যেখানে পারমাণবিক চুল্লি আছে, সেই জায়গাগুলোতে এই পলিউশন গুলো হয়। এবং এখান থেকে তোমরা জানো যে রেডিয়েশনটা কি কি ক্ষতি হতে মানুষ শরীরে, জেনেটিক ডিফেক্টস হয়, বার্থ ডিফেক্টস হয়ে যায়, ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগগুলো সব হতে থাকে মানুষ শরীরে। আর নেক্সট হচ্ছে হট ওয়াটার রিলিজড বাই পাওয়ার প্ল্যান্টস এন্ড ইন্ডাস্ট্রি, যেটা আমরা এখন ডিসকাশন করছিলাম। এই সব কিছুই এখানে দেখো ইলাবোর্ড লেখা আছে, পয়েন্ট করে করে দিয়ে লেখা আছে, তো তোমরা এগুলো দেখবে, ঠিক আছে? প্রচুর কিছু এখানে দেওয়া আছে, মানে আমি বলার থেকেও এখানে তোমরা যদি দেখো জিনিসগুলো, তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। এফেক্টস অফ পলিউশন অন গ্রাউন্ড ওয়াটার, এফেক্টস অফ পলিউশন অন গ্রাউন্ড ওয়াটার, ওখানে কি হচ্ছে দেখো, এখানে এফেক্টস গুলো দেওয়া আছে। কজেস অফ গ্রাউন্ড ওয়াটার পলিউশন ইনক্লুড, এগুলো আছে, কি বলছে, আরবান রান অফ আনট্রিটেড অর পুয়ারলি ট্রিটেড ওয়াস্ট ওয়াটার অ্যান্ড গার্বেজ। মানে কি, ধরো আমাদের একটা কোনো গার্বেজ আছে, বা ধরো একটা কি বলবো, আম, খুব খুব বড় আবর্জনা স্তূপ আছে, তো সেখানে কি হয়, যে যখন যদি বৃষ্টি হয়, সেটা যদি এক্সপোজড অবস্থায় থাকে, ধরো সাপোজ একটা গার্বেজ এক্সপোজড হয়ে আছে, তো সেখানে বৃষ্টি যদি হয়, তো সেই বৃষ্টির জলটা কি হবে, ওই গার্বেজ গুলোকে ধুয়ে এই গার্বেজ গুলো হয়ে কি করবে না, ওরা মাটির নিচে যাবে। মাটির নিচে যখন যাবে, সেই গার্বেজে যে সমস্ত পলিউটেন্ট গুলো আছে, যে সমস্ত কন্টামিনেন্টস গুলো আছে, সেগুলোকে সব নিয়ে গিয়ে কোথায় ফেলবে, একেবারে গ্রাউন্ড লেভেল ওয়াটারে গিয়ে ফেলবে, দিয়ে আমাদের গ্রাউন্ড লেভেল ওয়াটারটাকে পলিউট করে দেবে। তো তাতে, তো তাহলে আমাদের কাজ কি হবে, আমাদের কাজ হবে যে গার্বেজ গুলোকে এক্সপোজড অবস্থায় না রাখা। এক্সপোজড অবস্থায় রাখলেই আমাদের এই সমস্যাটা ঘটবে। নেক্সট দেখো কি বলছে, ইন্ডাস্ট্রিয়াল ওয়াস্ট স্টোরেজ লোকেটেড অ্যাবাভ অর নিয়ার অ্যাকুইফার্স, মানে ইন্ডাস্ট্রির যে আবর্জনা গুলোকে, সেগুলোকে কোন অ্যাকুইফার্স এর
অ্যাকুইফার্সের কাছে রাখলে ওই জিনিস, অ্যাকুইফার্স মানে কি, যে জায়গাগুলো দিয়ে খুব ইজিলি জল মানে বৃষ্টির জল বা এগুলো গ্রাউন্ড ওয়াটার লেভেলে খুব ইজিলি রিচার্জ হয়ে যায়, সেইগুলো অ্যাকুইফার্স বলা হয়, অ্যাকুইফার্স বলা হয়। তো তাদের কাছে যদি রাখা হয় তাহলে তো খুব বুঝতেই পারছো গ্রাউন্ড লেভেল ওয়াটারটা খুব ইজিলি পলিউটেড হয়ে যাবে। Agricultural practices such as application of large amount of fertilizers, pesticides and animal feed in the rural sector. আমি যেটা বললাম যে চাষের জমি যদি প্রচুর পরিমাণে আমরা ফার্টিলাইজার পেস্টিসাইডস ইউজ করি তাহলে সেটা মাটির মধ্যে দিয়ে গিয়ে আমাদের গ্রাউন্ড লেভেল ওয়াটার গিয়ে মিশে যায়। নেক্সট দেখা বলছে পুয়ারলি ডিজাইনড অ্যান্ড ইনএডিকুয়েটলি মেনটেন সেপটিক ট্যাঙ্কস। মানে আমরা তোমরা জানো যে আমাদের প্রত্যেকের ল্যাট্রিনের সঙ্গে কি হয়, সেপটিক ট্যাঙ্কস জয়েন্ট থাকে। তো সেই সেপটিক ট্যাঙ্ক যদি এক্সপোজড হয়ে যায় বা লিক থেকে যায় তাহলে কি হবে, সেপটিক ট্যাঙ্কের যে আবর্জনাগুলো সেগুলো কি হয়, অ্যাবজর্ব হয়ে 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 গিয়ে আলটিমেটলি গ্রাউন্ড ওয়াটার লেভেলে গিয়ে মিশতে থাকে। তো সেভাবেও পলিউশনটা হয়। মাইনিং ওয়াস্ট, বুঝতেই পারছো মাইনিং ওয়াস্ট যারা আসানসোল সারাউন্ডিংসে থাকো সেগুলো আমাকে আলাদা বলতে হবে না। মাইনিং থেকে মাইন থাকা মানেই বুঝতেই পারছো সেখানে প্রচুর পরিমাণে সমস্ত রকম পলিউশনই সেখানে ঘটতে থাকে, মানে ওয়াটার থেকে এয়ার থেকে শুরু করে সয়েল পলিউশন সমস্ত পলিউশন ওখানে ঘটতে থাকে। Sir, what does this line? What does it line mean? Leachate from landfills. কোথায় বলো তো? The number 5. নাম্বার 5, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ মানে এটা মানে কি জানো তো, লিচেট ফ্রম ল্যান্ডফিলস মানে কি, ওই যেটা আমি বললাম না যে এটা মানে হচ্ছে ওই আবর্জনাগুলো হয়ে যে জলটা যায় আর কি, সেগুলোকে বলা হয় লিচেট বলা হয়। মানে আবর্জনা হয়ে যে আবর্জনা ধোয়া যে জলটা সেটাকে লিচেট বলা হয়। হ্যাঁ, লিচেট ফ্রম ল্যান্ডফিলস মানে যে আবর্জনা রাখা হয়েছে সেগুলো যখন ধুয়ে বৃষ্টি হলো তো সেই জলটা যখন যাবে সেই ধোয়া জলটাকে বলা হয় লিচেট। ঠিক আছে, লিচেট Okay, ফ্রম sir. ল্যান্ডফিলস। নেক্সট দেখো বলা হচ্ছে এফেক্টস অফ এক্সেস সল্ট ইন ওয়াটার। এফেক্টস অফ এক্সেস সল্ট ইন ওয়াটার মানে বুঝতেই পারছো যে জলে যদি আমাদের সল্টের পরিমাণ খুব বেশি পরিমাণে হয়ে বেড়ে যায়, এবং সেটা হয় কখন জানো তো, এই আমাদের গ্রাউন্ড লেভেল ওয়াটারটাকে যদি প্রচুর পরিমাণে আমরা চাষ মানে আমাদের চাষে ব্যবহার করা হয়, হ্যাঁ তার মানে ফার্মিং এ যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু আমাদের মাটির মধ্যে কি হয় যে সল্টের পরিমাণটা লেভেলটা খুব বেড়ে যায়। ঠিক আছে, মাটির মধ্যে লবণের পরিমাণ খুব বেশি পরিমাণে বেড়ে যায় এবং সেখান থেকে আমাদের ওয়াটার পলিউশনটা হয়। ঠিক আছে, নেক্সট দেখো বলছে এফেক্টস অফ পলিউশন অফ ওয়াটার ডিউ টু অর্গানিক ওয়েস্টেজ। এটা ডিসকাশন করলাম। ঠিক আছে, দ্য স্ট্যাটাস অফ ওয়াটার কোয়ালিটি অ্যান্ড পলিউশনস অফ ইন্ডিয়াস রিভার্স। ঠিক আছে, এগুলো দেখবে, এগুলো বলার মতো কিছু নেই। কন্ট্রোল মেজার্স ফর ওয়াটার পলিউশন। কন্ট্রোল মেজার্স ফর ওয়াটার পলিউশন এখানে কি হচ্ছে না মানে অনেক প্রসেস নতুন নতুন আসছে, তার মধ্যে একটা বলা হচ্ছে এই রুট জোন প্রসেস। এই প্রসেসে কি করা হয় না, রিড বেডস মানে উলু খাকড়ার বন যেগুলো বলা হয়, তোমরা যদি জানি না তোমরা রিড বেড দেখেছো কিনা, তো সেই রিড বেডস কি করা হয় না, ওয়েটল্যান্ডে এগুলোকে চাষ করা হয়। এগুলো কি করে, ধরো কোনো একটা জায়গায় প্রচুর জল জমে আছে তো সেখানে যদি রিড বেডস থাকে তাহলে কি হবে, ওই রিড বেডস কি করতে, রিড বেডস স্পেশাল একটা ক্ষমতা আছে, পাওয়ার আছে, ওরা কি করে না বাতাসের যে অক্সিজেন গুলো আছে সেগুলো কি হয় থ্রু স্টিম। স্যার আওয়াজ আসছে না, অনেক আস্তে আসছে। তোমাদের ফোনের আওয়াজটা বাড়িয়ে দাও, ফোনের আওয়াজটা বাড়িয়ে দাও, আমি যথেষ্ট জোরে বলছি, ফোনের আওয়াজটা একটু বাড়িয়ে নাও। হ্যাঁ, তো ওই রিডস গুলো কি করে না,
পাচ্ছে না। তাহলে নেটওয়ার্কের স্যার সমস্যা আছে, আমারও বুঝেছো? বাড়ানো আছে, তাও স্যার কিছু শুনতেই পাচ্ছি না। এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, নেটওয়ার্কের প্রবলেম সবার তোমাকে শোনা হচ্ছে যাচ্ছে না, নন্দু? তার মানে হ্যাঁ কারো কারো না না, তোমার আওয়াজ শোনা যাচ্ছে, ওটা আচ্ছা কারো কারো আচ্ছা, হচ্ছে, সবার সেটাই হচ্ছে সেটাই, না, ওটা নেটওয়ার্কের প্রবলেম আছে। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে তাহলে, হ্যাঁ। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, খুব সুন্দর শোনা যাচ্ছে, কিন্তু ঠিক ঠিক। ওই যাদের যাচ্ছে না তাদের কিছু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। তোমরা যদি ঘরের ভেতরে আছো তাহলে একটু বাইরের দিকে যদি আসো তাহলে হয়তো শুনতে পাবে হুম। ক্লিয়ারলি। স্যার এবারে ঠিক আছে। হ্যাঁ শোনো, শুনতে থাকো, হয়ে যাবে। আর একটু ঘরের ভেতরে থাকলে একটু বাইরে আসার চেষ্টা করবে, দেখবে হয়ে যাবে। হ্যাঁ, তো সেই রিড বেডস গুলো যেগুলো বলছিলাম, যে ওয়েটল্যান্ড গুলো যেগুলো বিভিন্ন জলা জায়গা, সেখানে যদি কি হয়, এই রিডস গুলো থাকে, ওরা কি করে, রিডস গুলো একটা স্পেশাল পাওয়ার আছে, ওরা কি করে না, বাতাসের যে অক্সিজেনটা আছে, সেই অক্সিজেনটা কি করে না, রুট লেভেলে নিয়ে গিয়ে পৌঁছে দেয়। তার মানে মাটির মধ্যে ওরা অক্সিজেন লেভেলটাকে খুব বাড়িয়ে দেয়। মাটির মধ্যে যখন অক্সিজেন লেভেল খুব বাড়িয়ে দেয়, তখন কি হয় না, প্রচুর পরিমাণে ওখানে উপকারী, মানে ইকো ফ্রেন্ডলি প্রচুর পরিমাণে অ্যালগি, প্রচুর পরিমাণে ফাঙ্গি, এইসব জিনিসপত্রগুলো সব প্রচুর পরিমাণে বাড়তে থাকে, মাইক্রো অর্গানিজমস গুলো বাড়তে থাকে। সেগুলো কি করে, যে 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 জলগুলো রিচার্জ হচ্ছে আমাদের গ্রাউন্ড লেভেল ওয়াটারে, সেগুলো কি করে পিওর করে দেয়, মানে বিশুদ্ধ করে দেয়, বিশুদ্ধ করে দিয়ে ওগুলোকে গ্রাউন্ড লেভেল ওয়াটারে রিচার্জ করতে সাহায্য করে ওগুলোকে। মানে ওগুলো যখন থাকলে, মানে ওই প্রচুর পরিমাণে অক্সিজেন যখন আমাদের রুট লেভেলে থাকবে, তাহলে প্রচুর পরিমাণে যেগুলো বললাম যে মাইক্রো অর্গানিজম বেড়ে যাবে, যেমন উপকারী মাইক্রো অর্গানিজমস গুলো, ওরা কি করবে, ওই জলটাকে পিওর করে দেয়। তো জলটা যখন পিওর হয়ে যাবে, তারপর যখন জলটা যখন গ্রাউন্ড লেভেল ওয়াটারের মধ্যে মিশবে, তাহলে আমাদের আর কোনো পলিউটেন্ট থাকবে না। ঠিক আছে, তো রিড বেডস একটা খুব উপকারী একটা জিনিস, এবং এটা না মেনলি কিন্তু রেন ওয়াটার হারভেস্টিং যেখানে হয়, সেখানে কিন্তু রিড বেডস গুলোকে ইউজ করা হয়, স্পেশালি ওই যেগুলোতে ওটা ইউজ করা হয়। এবার ওরা চলে যাচ্ছে মেনলি সমুদ্রের জল কিভাবে দূষিত হয়। সমুদ্রের জল যেভাবে দূষিত হয়, তার কিন্তু মেন কজেস কিন্তু ওয়েল পলিউশন, তেল, প্রচুর পরিমাণে তেল কি হয় সমুদ্রের জলে গিয়ে পড়ে, দিয়ে বুঝতেই পারছো, তাহলে তেল কিন্তু জলের উপর ভেসে থাকে। তো তেল যদি জলের উপর ভেসে থাকে, তাহলে কি হবে, যে বাতাসের যে অক্সিজেন, তারা কিন্তু ডিরেক্টলি আর ওই জলের মধ্যে মিশতে পারবে না, তাহলে সেই একই সমস্যা, জলের মধ্যে অক্সিজেন লেভেল নেমে যাবে। জলের অক্সিজেন লেভেল নেমে যাওয়া মানে যে জলের মধ্যে যে প্রাণীগুলো আছে, তারা সব কিন্তু কি হবে না, বিভিন্ন রকম অপুষ্টিজনিত কারণে রোগে ভুগবে, বা তারা মারা যাবে যদি অক্সিজেনের শর্টেজ হয়ে যায়। তো এখানে একটা জিনিস বলে রাখি তোমাদেরকে, যে আমাদের যে পুরো পৃথিবীর যে মোট অক্সিজেন, তার কিন্তু একটা খুব বড় পরিমাণ কিন্তু আমাদের সমুদ্র থেকে আসে। সমুদ্রের মধ্যে যে অ্যালগি গুলো আছে, তারা প্রচুর পরিমাণে অক্সিজেন প্রডিউস করে। এবার এবার জলের আপার সারফেস যদি তেল দিয়ে ঢাকা হয়ে যায়, তাহলে যে নিচ থেকে যে অক্সিজেন গুলো তৈরি হচ্ছে, ওরাও উপরে আসতে পারবে না। তো সেটাও কিন্তু একটা সমস্যা, মানে আমাদের সেটা আমাদের এয়ার পলিউশনের জন্য দায়ী হয়ে যাবে সেটা তখন, মানে বাতাসেও তখন অক্সিজেন লেভেলটা নেমে যাবে। ঠিক আছে, মানে যে পরিমাণ অক্সিজেনটা আমরা পাচ্ছিলাম ওই অ্যালগিগুলোর কাছ থেকে, তো সেটাও আমরা সাফিসিয়েন্ট অক্সিজেন তখন পাবো না। তো সেটা একটা এয়ার পলিউশনের উপরে একটা একটা বড় একটা নির্ণায়ক হয়ে যায়। দেখো এখানে প্রচুর পয়েন্টস গুলো দেওয়া আছে, এগুলো দেখবে। হ্যাঁ, মানে মোটামুটি সবই কমন। হ্যাঁ, ইম্প্যাক্টস অফ অয়েল পলিউশন ইন ইন দ্য সি অন বার্ড লাইফ, মানে সমুদ্রে যে সমস্ত পাখিগুলো, মানে সমুদ্রের খাবার খেয়ে, মানে সমুদ্রের মাছ খেয়ে যে সমস্ত পাখিগুলো বেঁচে থাকে, তাদের উপর কিভাবে এই অয়েল পলিউশনটা এফেক্ট ফেলছে। কি হয়, যে এই ওয়েলটা যখন ওদের পাখির যখন পালকে গিয়ে লেগে যায় না, তো পালকগুলো কি হয়, গুটিয়ে যায়। এবার পালকের একটা বড় কাজ হলো কি, যে পাখির যে বডির টেম্পারেচারটাকে কন্ট্রোল করা। ঠিক আছে, পালকগুলো যখন গুটিয়ে যায়, তখন কি ওদের স্কিনটা এক্সপোজড হয়ে যায়। পাখির যে স্কিন, ওটা এক্সপোজড হয়ে যায়। এক্সপোজড হয়ে যাওয়া মানে কি, পাখির দেহের কি তাপমাত্রাটা কিন্তু আর কি হয় না, কন্ট্রোল থাকে না।
ঠিক আছে, মানে ব্যালেন্স অবস্থা থাকে না, তখন কি পাখিগুলো কি অসুস্থ হয়ে যায়, মারা যায়, এইরকম বিভিন্ন মানে বার্ড লাইফের উপর ভীষণ ভাবে এফেক্ট ফেলে আর কি এই অয়েল পলিউশনটা। তো আমি যেটা বললাম সেটা দেখবে এখানে করা আছে। নেক্সট আমরা চলে যাচ্ছি সয়েল পলিউশনে। সয়েল পলিউশন আর ওয়াটার পলিউশন ভীষণভাবে ইন্টাররিলেটেড। মানে যদি ওয়াটার পলিউশন হয়ে যায় তাহলে ওয়াটার পলিউশন মানে ওয়াটারের সঙ্গে ওয়াটার তো কোনো ওটা তো একটা সয়েলের উপর থাকে, মানে যদি পুকুর বলি, নদী বলি বা যাই নালা বলি, ওটা তো একটা মাটির উপরেই থাকে। তো ওয়াটার পলিউশন হয়ে যাওয়া মানেই সয়েল পলিউশন হবে, বা সয়েল পলিউশন হওয়া মানেই ওয়াটার পলিউশন হবে। মানে এরা ভীষণভাবে ইন্টাররিলেটেড জিনিস দুটো। এখানে টাইপস অফ সয়েল পলিউশন এখানে দিয়েছে, দেখো যে সয়েল পলিউশন অকার্স বাই কেমিক্যাল পলিউশন ডিউ টু দ্য ইউজ অফ ফার্টিলাইজার্স অ্যান্ড পেস্টিসাইডস, যেটা আমি বলছি। মানে চাষের কাজে প্রচুর পরিমাণে ফার্টিলাইজার মানে রাসায়নিক সার আর পেস্টিসাইডস ইউজ করার জন্য স্পেশালি মানে মেনলি আমাদের সয়েল পলিউশনটা হয়। আর তাছাড়া আমাদের যত্রতত্র মলমূত্র ত্যাগ করলেও সেখান থেকেও আমাদের সয়েল পলিউশনটা হয়। তো এগুলো আটকানোর একটাই উপায় যে এগুলো ল্যাট্রিন ইউজ করতে হবে ভীষণ খুব বেশি ভাবে। আর দ্বিতীয়ত হচ্ছে কি ফার্টিলাইজারের জায়গায় আমি বলবো রাসায়নিক সারের জায়গায় জৈব সারটা ব্যবহার করতে হবে, তাহলে আমাদের সয়েল পলিউশন থেকে আটকানো সম্ভব। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি তোমাদের জিনিসপত্র সিলেবাসের মধ্যে আছে। তো সেগুলো দেখবে। আমি এখন তোমাদের কি হবে একটা ডকুমেন্টারি দেখাবো, আমি চাইবো তোমরা সেটা দেখো, ভালো লাগবে। তোমাদেরকে এই এই নোটসটা তোমাদের আনন্দ স্যার দিয়ে দেবে, আর তাছাড়া তোমাদের বইগুলো তো আছেই তোমাদের কাছে। তো সেগুলো দেখলেই তোমাদের মনে সাফিসিয়েন্ট ওয়াটার পলিউশন সয়েল পলিউশনের জন্য কজ এফেক্টস এবং কজগুলো কিভাবে আটকানো যায়, এই যে তিনটে জিনিস। माना जाता है कि पृथ्वी ग्रह को अस्तित्व में आए करीब আচ্ছা আনন্দ শোনা আছে? সবাই শোনা আছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। স্যার ওকে जी यस सर सुनाई दे रहा है। ওকে। 450 करोड़ साल हो चुके हैं, लेकिन सिर्फ पिछले 90 सालों में इंसानी आबादी लगभग 4 गुना बढ़ गई है और आज तकरीबन 750 करोड़ तक पहुंच गई है। और पूरी दुनिया की आबादी में से करीब 18% लोग भारत में रहते हैं और पर्यावरण से जुड़ी कई समस्याओं से जूझ रहे हैं। दुनिया আচ্ছা আনন্দ ব্যাকে একটা নয়েজ আসছে কিন্তু, হ্যাঁ হ্যাঁ বলো। ব্যাকে স্যার একটু একজনের মিউট মিউট করে অন, দাও তো। মাইকটা অন আছে, ওকে অফ করতে বলছিলাম। এটা সমস্ত তারা স্টুডেন্টদেরকে বলছি তোমরা তোমাদের মাইককে মিউট করে রাখো। দাঁড়াও, এখান থেকে মিউট করা যাবে, দাঁড়াও। কেউ সবাই কি মিউট হয়েছে নাকি? হ্যাঁ স্যার। ওকে। के 10 सबसे ज्यादा प्रदूषित शहरों में से 9 हिंदुस्तान में है। रोजाना 1 लाख मीट्रिक टन कचरा निकालने से भारत में कूड़े के पहाड़ लगभग कुतुब मीनार जितने ऊंचे हो चुके हैं। गंगा, जो हमारी सबसे पावन और पवित्र नदी मानी जाती है, दुनिया की 5 सबसे प्रदूषित नदियों में से एक है। 2014 से 2017 के बीच औसतन 63 फुटबॉल के ग्राउंड्स जितनी बड़ी जंगल की जमीन का डेवलपमेंट प्रोजेक्ट्स के लिए सफाया किया गया। अनुमान है कि 2050 तक भारत की आबादी 170 करोड़ तक पहुंच जाएगी। ऐसे में क्या हमारा देश सबकी जरूरतों को पूरा कर पाएगा? इस सवाल का जवाब मिलता है हमारे बीच मौजूद कुछ साहसी लोगों की सोच और प्रयत्नों में। साफ हवा में सांस लेना हर किसी का हक है और वो हर किसी को मिलना चाहिए। हमारी टीम का एक ही सपना है कि भारत को स्टबल बर्निंग से मुक्त करना है। 25 सालों तक पृथ्वी के बारे में इंडिया को जागरूक करने के बाद डिस्कवरी चैनल आपके सामने कुछ ऐसे लोगों की कहानी लेकर आ रहा है जिन्होंने अपना सारा जीवन पृथ्वी के नाम कर दिया है ताकि उसे आने वाली पीढ़ियों के लिए सुरक्षित रख सके। इस सीरीज में
हम आपके सामने कुछ ऐसे लोगों को लेकर आएंगे जो हर लिहाज से हीरोज हैं। इन हीरोज को हमने नाम दिया है प्लैनेट हीलर्स। व्हाइट मास्क यकीनन टेस्ट मैचेस में क्रिकेटिंग गियर्स या किट का हिस्सा नहीं होते। ये अजीबोगरीब नजारा है दिसंबर 2017 का, जब दिल्ली में इंडिया और श्रीलंका के बीच टेस्ट मैच चल रहा था। हवा में प्रदूषण का स्तर इतना बढ़ गया कि खिलाड़ियों को सांस लेने में दिक्कत होने लगी और कुछ तो बीमार भी पड़ गए। हालत इतनी बिगड़ गई कि इंडियन कैप्टन को इनिंग्स डिक्लेयर करनी पड़ी। उन दिनों में दिवाली की चहल पहल रहती है, ट्रैफिक भी काफी होता है, पोल्यूशन भी ज्यादा रहता है, सर्दियों में और बढ़ जाता है। उन्हीं दिनों में पंजाब और हरियाणा में स्टबल यानी पराली जलाई जाती है, और अगर हवा का रुख दिल्ली की ओर हो तो पोल्यूशन और ज्यादा बढ़ जाता है, इतना कि सांस लेना मुश्किल हो जाता है। तो उस वक्त पूरे नॉर्थ इंडिया पर पोल्यूशन की जबरदस्त मार पड़ती है। हम सबको कैंपिंग पसंद है, कम से कम मुझे तो है। बॉनफायर के पास बैठना, गाना गाना, आग की गर्माहट लेना, कितना मजा आता है ना? मगर बॉनफायर से भी हवा को पोल्यूट करने वाला धुआं निकलता है। हालांकि इस आग और धुएं का लेवल बहुत कम होता है, लेकिन अब जरा सोचिए कि यही आग लाखों एकड़ में फैले खेतों में लगी हो। आप सोच सकते हैं उससे कितना धुआं निकलता होगा। कुछ ऐसा ही होता है जब कटी हुई फसल को जलाया जाता है। नॉर्थ इंडिया के किसान कटाई के बाद फसल के बचे हुए हिस्से को खेत में ही जला देते हैं, जिससे धुआं उठता है और वो पहले से ही पोल्यूटेड हवा में मिलकर उसे और पोल्यूट कर देता है। अगर आप खेत के पास खड़े होकर देखोगे ना, आपको खुद को ही आपकी आत्मा बता देगी भी आप गलत काम कर रहे हो। इतनी आग, इतनी धुआं होता है, 1 एकड़ से आपको फील होगा कि इतना बढ़िया एनवायरनमेंट है, आप उसको गंदा कर रहे हो। ये तो हम पंजाब की बात कर रहे हैं, इसके अलावा राजस्थान, गुजरात, यूपी, आंध्रा, तमिलनाडु, हर जगह जीरी लग रही है, हर जगह ही फूक रही है। प्रॉब्लम यह है कि उनके पास बहुत कम समय है। खरीफ की फसलों को काटने और रबी की फसल को बोने के बीच टाइम नहीं मिलता। मौसम भी बदल रहा होता है, इसलिए वो जल्दी में होते हैं ताकि किसी तरह वक्त रहते रबी की फसल लगा सकें। पहली फसल की जो रहंद खूंद है वो बहुत ज्यादा होती है, तो उसको जब खेत में से निकालेंगे नहीं बाहर, तो अगली फसल कैसे बिजाई होगी? अगर पराली नहीं जलाएंगे तो 5 से 6 हजार रुपए पर एकड़ खर्चा आ जाता है। आग लगाने में सिर्फ 50 पैसे खर्च होता है। एक सीख लगानी है, बस सारा खेत खत्म। अगर आप 20 साल पहले और आज के मैप्स बनाएं, तो आपको नजर आएगा कि पराली जलाना किस तरह एक एक करके देश के दूसरे राज्यों में फैल रहा है, खासकर इंडो गैंजेटिक प्लेन्स में। इस प्रॉब्लम को सॉल्व करने के लिए लुधियाना के 3 दोस्तों ने फार्म टू एनर्जी नाम का एक स्टार्टअप शुरू किया और एक ऐसा रास्ता ढूंढा जिससे फसल को जलाने की जरूरत ही न पड़े और हवा बिल्कुल साफ रहे। दो 2010 में मिरिंडा के पास गांव था, वहाँ हमारे पास लैंड थी, वो ठेके पे ली हुई थी। रफली वो 33 एकड़ थे लैंड के। तो हमने वो पैडी लगाई थी। पैडी लगाई तो वो कहते भी हमने आगे बीट लगानी थी। तो जब आग लगाई तो मैं पास ही खड़ा था, तो इतना धुआं हुआ, मुझे खुद फील हुआ यार इसका हल होना चाहिए, कि ये तो नहीं हो सकता। बाकी कोई करना करे, खुद को इसको बंद करना चाहिए हमें। किसान से उम्मीद नहीं की जा सकती कि वो स्टबल के ट्रांसपोर्टेशन का खर्च उठाए, इसीलिए जरूरत है कलेक्शन सेंटर्स की, ताकि कोई इस कूड़े को वहाँ ट्रांसपोर्ट करे और फिर इस कूड़े से कोई ऐसा प्रोडक्ट बनाया जाए जिस प्रोडक्ट के मार्केट में बहुत सारे खरीदार हो। दुनिया में मशीन्स तो बहुत हैं, लेकिन इंडिया में अपनी जेब के आसान से खरीदनी और यहाँ के खेत से हिसाब से चलानी बहुत दिक्कत थी हमें। स्ट्रॉ के लिए बेलर दुनिया में अभी बना ही नहीं कोई, ये हे के लिए होते हैं बेसिकली। ये डिफिकल्ट है, काफ़ी डिफिकल्ट क्रॉप है उठाने के लिए। जहाँ राउंड बेलर लेने गए कंपनी वो कहते भी ये तो इंडिया में नहीं चल रहा, आप स्केयर बेलर ही चला लो। राउंड बेलर्स को इंडियन मार्केट में लाने से पहले हम लोग बिल्कुल भी कॉन्फिडेंट नहीं थे, क्योंकि हमें लगा था कि
इंडियंस इस टेक्नोलॉजी के लिए तैयार नहीं है, इसलिए हमें कुछ राउंड बेलर्स इंपोर्ट करने पड़े। जो भी हमारे पास पैसा था घर का, पिताजी का था, सब इसी पे लगाने के बाद जो हमारी ज़मीन थी, जो हमारे प्लाट थे, उस पे प्लाटों के ऊपर, हमारी प्रॉपर्टी के ऊपर हमने लोन लेके ये काम स्टार्ट किया। जैसे बच्चे को भी चाह होता है भी एक नया खिलौना है, सभी के लिए ऐसा बेलर आया, तो बेलर लेकर हम खेत में चले गए। तो एक फॉरेनर भी साथ में आया, फिर वो हमें ट्रेनिंग देने आया था। तो सभी को ऐसे होता ना, अपने सभी हिंदुस्तानी को गोरा आ गया भी बहुत एक्सपर्ट होगा, तो हम सारे गांव वाले खड़ के सब देख रहे थे उसको। तो वो बेल नहीं बन रही थी, वो लगा रहा, आधा घंटा हो गया, शाम पड़ गई, लोग जाने शुरू हो गए, हंस हंस कर जाने लगे। हमने अपना बैठ के साइड पे, प्रेशर बढ़ गया हम पे, ये अगर गोरे से नहीं चला तो हम कैसे चलाएंगे। उनसे मैनुअल लिया, सारी रात में पढ़ा, फिर उनको कहा भी आप दोपहर के बाद हमारे पास आना। फिर मैनुअल पढ़ने के बाद सारा देखा भी कैसा था। जब वो आया तो उससे हमने पहले उसको बेल बना के दिखा दी, बस ये हुआ। लग रहा है भी जो हमने बीज डाला था उसका भी पौधा स्टार्ट हो गया है। जिस कलेक्शन सेंटर में हम खड़े हैं, यहाँ से हमने 3 किलोमीटर रेडियस से हमने कलेक्ट किया। रफली हमने इसको 2200 एकड़ की पॉली यहाँ पर पड़ी है। एक कंबाइन हार्वेस्टर फसल को काट देता है, वो उसका फ्रूट ऊपर से काट लेता है, स्टबल नीचे बच जाता है, वो 1-1.5 फीट का होता है। तो फार्मर पहले क्या करता था, उसको काट देता था, जब 3 दिन सूख जाता था उसको आग लगा देता था। हम अब क्या करते हैं, वहाँ रेक जाता है, रेक एक इम्पोर्टेंट मशीन है, वो झाड़ू का काम करता है, वो उसको इकट्ठा कर देता है। जब सूख जाता है तो हम उसको बेलिंग करते हैं, तो उसको कंप्रेस करके एक बड़ा सा गोला टाइप बना देती है। मेन उसका पर्पस होता है उसको कंप्रेस करना, कंप्रेस करके फिर उसको उठाना। तो उठाने के लिए हमने एक इंडिया में अभी ट्रॉली से डिज़ाइन किया है, इसको लिफ्ट कर लेते हैं। लिफ्ट करने के बाद यहाँ पे एक सेंटर बना लेते हैं। तो स्टैकिंग के बाद इसका प्रोसेस होता है भी ये जाने कहाँ है, तो इसका करना क्या है। इसमें CNG बनता है जी, बायो CNG। इसमें कोल बनता है जी। इससे अब तो इसकी प्लाई भी बनने लगी है। ऐसे आप फॉर्डर यूज़ कर सकते हो। कपड़े पे ही काम चल रहा है इसका। फॉरेन में तो इसके घर भी बना रखे हैं उन्होंने, तो उनके बिजली प्लांट इन पे चलते हैं। तो जब वो लोग चला सकते हैं, हम लोग क्यों नहीं चला सकते। फाइनेंस की बहुत दिक्कत थी, कोई हेल्प नहीं कर रहा था। बैंक कहता नहीं मेरा तो ये रूल है, ठीक है आप बहुत बढ़िया कर रहे हैं, लेकिन हमारे सेट रूल्स हैं, ये हमारा ये कायदा है, इससे हिसाब से चलना पड़ेगा। कई दफ़ा तो ऐसे भी होता था भी माल बेचने के लिए किसी सिटी में गए हैं, तो हम मैं सुखवीर जी दोनों हैं, तो एक दाल के साथ भी मैडम रोटी खाई है। स्ट्रगल की नहीं बता सकता। दो 2015 एंड में हमारे पास बेलर आया था, तो उस पर हमने ट्रायल किए 2016 में, सभी क्रॉप पे किया। फिर 2016 में हमने किया रफली 2500-3000 एकड़ के करीब। फिर हमने बेलर्स ऐड किए। 2017 में हमने किया रफली 3 क्रॉप का 12000 एकड़। 2018 में हमने एक ही क्रॉप अभी की थी, तो उसमें हमने 7500 एकड़ के करीब किया, लेकिन वो पॉइंट्स में ही है, परसेंटेज भी 1% भी नहीं है। तो टेक्नोलॉजीज को भी लगना पड़ेगा, लोगों को भी लगना पड़ेगा, सभी को लगना पड़ेगा, तब ये आग लगनी बंद हो सकती है, अदरवाइज ये बंद नहीं हो सकती। यहाँ इतना स्टबल पड़ा रहता है और हर बार जब फसल कटती है तो स्टबल को लेने वाला कोई नहीं होता। अगर हम इसी स्टबल को किसी काम में इस्तेमाल कर सकें तो इससे अच्छा और क्या हो सकता है। जब मुझे सुखबीर ने इसके बारे में बताया तो मुझे लगा कि बात तो सही है, क्योंकि अगर आपको याद हो तो ग्रीन रेवोल्यूशन की शुरुआत पंजाब में ही हुई थी, तो ये गोल्ड रेवोल्यूशन हो सकती है। स्टबल बर्निंग बंद करने से ना अकेला हम ही को हेल्प नहीं हो रही, सारी कम्युनिटी को हेल्प हो रही है उसमें। अपने पास सोना ऑलरेडी पड़ा था, किसी ने ध्यान नहीं दिया इस पे। अभी तो सभी वेस्ट कहते हैं, वेस्ट नहीं होगा, ये आने वाला ये फ्यूल होगा।
फॉसिल फ्यूल जैसे कि कोयला और डीजल, ये हम आने वाली पीढ़ी के लिए रख सकते हैं। अगर आज ही सब खत्म कर देंगे तो वो क्या इस्तेमाल करेंगे? आप किसी को भी क्वेश्चन करोगे ना कि आप क्या काम क्यों करते हो, 99% आदमियों का, लेडीज का, सभी ह्यूमंस का ये आंसर होता है, हम बच्चों के लिए कर रहे हैं। लेकिन मुझे ये नहीं समझ आया कि जो पोल्यूशन करते हैं, गंद डालते हैं, रिसोर्सेज खराब करते हैं, वो किसके लिए करते हैं? कि वो बच्चों के लिए करते हैं। मेरा नाम कमलजीत सिंह है, मैं फार्म टू एनर्जी में डायरेक्टर हूँ। मेरा नाम संदीप सिंह गिल है, मैं फार्म टू एनर्जी में डायरेक्टर हूँ। मेरा नाम सुखवीर सिंह धारीवाल है, मैं फार्म टू एनर्जी का मैनेजिंग डायरेक्टर हूँ। हमारी टीम का यही सपना है कि जो इंडिया में, पंजाब में स्टबल बर्निंग होती है वो बिल्कुल से बंद हो जाए। भारत की जहरीली हवा को बदलने में वक्त तो जरूर लगेगा, मगर ऐसे स्टार्टअप्स की बदौलत हम उम्मीद कर सकते हैं कि ये बदलाव हमारे जीते जी ही हो जाएं। सांस लेने में हो रही परेशानी की वजह से जन्म हुआ हमारे अगले स्टार्टअप का चक्र इनोवेशंस। इस स्टार्टअप ने एक ऐसा सोल्यूशन ढूंढ निकाला जिससे हमारी लाइफ की सबसे जरूरी चीज साफ रह सके, एयर। इमेजिन कीजिए आप जॉगिंग पर निकले, सुबह की मीठी मीठी धूप, ताजी हवा, हेडफोन्स में बढ़िया म्यूजिक या चिड़ियों की आवाज। क्या आपकी इमेजिनेशन में यह भी है? अनफॉर्चुनेटली यही आज की सच्चाई है। इंडिया में एयर पोल्यूशन इतना बढ़ चुका है कि सांस लेना भी मुश्किल हो गया है, जो कि हमारी सबसे बेसिक जरूरत है। तो क्या आप जॉगिंग पर निकलेंगे इसे पहनकर? दुनिया के 15 सबसे प्रदूषित शहरों में से 14 भारत में है। भारत की जहरीली हवा ने 2019 में 12 लाख लोगों की जान ली। एयर पोल्यूशन की वजह से हमारी उम्र औसतन 1.7 साल से कम हो गई है और अनुमान है कि भारत में हर 8 में से 1 मौत दूषित हवा की वजह से होती है। आज छोटे शहर भी जैसे कि कानपुर, लुधियाना, इलाहाबाद, दिल्ली से भी ज्यादा पोल्यूटेड हो गए हैं और इस पोल्यूशन के बदौलत दुनिया भर की बीमारियां होती हैं, जैसे कि श्वास संबंधित बीमारियां, दिल की बीमारी। प्रदूषित हवा से पाचन क्रिया पर भी असर होता है। इससे हाइपरटेंशन और डायबिटीज जैसी बीमारियां भी होती हैं और दिमाग के आकार पर भी असर पड़ता है। यानी सोचिए प्रदूषित हवा हमारे लिए कितनी खतरनाक हो सकती है। सांस लेने में हो रही परेशानी की वजह से ही जन्म हुआ हमारे अगले स्टार्टअप का चक्र इनोवेशंस। इस स्टार्टअप ने एक ऐसा सोल्यूशन ढूंढ निकाला है जिससे हमारी लाइफ की सबसे जरूरी चीज साफ रह सके, एयर। दिल्ली में बड़े होते हुए मुझे सांस की तकलीफ शुरू हुई और ये तकलीफ इतनी बढ़ गई कि इसका असर मेरे फेफड़ों पर पड़ने लगा। उस समय मैं 18 साल का था और मुझे फुटबॉल खेलना बहुत अच्छा लगता था, मगर मेरी इस सांस की बीमारी की वजह से मुझे फुटबॉल छोड़ना पड़ा। स्कूल के दिनों में मैं खेल कूद में काफी आगे था, मगर मुझे स्विमिंग और फुटबॉल छोड़ना पड़ा क्योंकि मुझे कुछ हेल्थ इश्यूज थे। मैं और कुशाग्र एयर पोल्यूशन की समस्या को लेकर पहले से बहुत सेंटिमेंटल थे क्योंकि हम दोनों ही इसके शिकार थे। हम दोनों की बॉन्डिंग अच्छी थी और हमने साथ कंपनी शुरू करने का फैसला लिया ताकि इस समस्या का हल निकाला जा सके। एयर पोल्यूशन के लिए हम गाड़ियों को जिम्मेदार मानते हैं, मगर पोल्यूशन का काफी बड़ा हिस्सा डीजल जनरेटर्स है। मैं और अर्पित गुड़गांव में थे और रोड पर गन्ने का जूस पी रहे थे। गन्ने का जूस निकालने वाली मशीन से जो धुआं निकल रहा था, उस धुएं की वजह से पीछे की दीवार काली पड़ गई थी क्योंकि इंजन से उतना सूट निकल रहा था। वो एक बहुत ही साधारण ऑब्जर्वेशन था। हमने सोचा क्यों ना इस सूट को कैप्चर कर दीवारों को काला रंग दिया जाए। क्यों ना हम दिल्ली को ब्लैक सिटी बना दें जैसे जयपुर पिंक सिटी है। मगर वक्त के साथ हम थोड़े सीरियस हुए और हमने सूट को कैप्चर करने वाली मशीन का प्रोटोटाइप बनाना शुरू किया। हमारे पास पैसे नहीं थे इसलिए हम प्रोटोटाइप नहीं बना पाए, टेक्नोलॉजी टेस्ट नहीं कर पाए, मगर किताबें और लिटरेचर की कोई कमी नहीं थी क्योंकि हम आईआईटी के कैंपस पर थे।
मशीन को बनाकर एक्सपेरिमेंट करने के लिए पैसे चाहिए थे। तो मैं अपने कुछ सीनियर्स के पास गया जो आईआईटी से ग्रेजुएट हो चुके थे और अच्छे खासे पैसे कमा रहे थे। मैंने उनसे पैसे उधार लिए, फिर मैंने अपने मॉम डैड से बहुत पैसे उधार लिए जितने वो दे सकते थे, और ऐसा करके हमारे पास पैसे जमा हुए। तो उन पैसों से हमने इंजन लिया और मेरी छत पर हम एक्सपेरिमेंट करने लगे। क्योंकि हम हार्डवेयर कंपनी में थे, जगह ढूंढकर वेल्डिंग और कटिंग और मॉडलिंग और पूरा एक्चुअल प्रोटोटाइप बनाना एक चैलेंज था। जब हमने अपना पहला प्रोटोटाइप बनाया तो वो सिर्फ एक बॉक्स था, मगर उस बॉक्स से वर्किंग मॉडल यानी जो प्रोडक्ट मार्केट में जा सके वहां तक पहुंचने के लिए हमें काफी टाइम लगा, कुछ 1.5-2 साल लगे। और जब हमने अपना टेस्ट किया तो देखा कि जितना सूट हम कैप्चर कर रहे थे वो हमारी उम्मीद के मुकाबले कहीं ज्यादा है, यानी इंजन से निकलने वाले प्रदूषण की समस्या हमारे अनुमान से कहीं ज्यादा बड़ी थी। इसलिए हमने तय किया कि ये आइडिया इस लैब में नहीं मरेगा, हम इसे बाहर ले जाएंगे और हमारे एयर पोल्यूशन की समस्या का हम ही समाधान बनेंगे। इसके बाद हमने 25 kV जितना प्रोटोटाइप बनाया और मोबाइल टावर्स पर एक्सपेरिमेंट शुरू कर दिया, क्योंकि हर मोबाइल टावर को पावर बैकअप के लिए डीजल जनरेटर लगता है, क्योंकि वो बिजली के लौटने का इंतजार नहीं कर सकते। हम जानना चाहते थे कि जब हम अपने डीजल जनरेटर्स चलाते हैं तो हम दरअसल कितना प्रदूषण बढ़ाते हैं। इसलिए हमने चक्रशील को इंस्टॉल करने का फैसला किया ताकि प्रदूषण कम से कम हो और जो भी कार्बन कैप्चर हो उसका इस्तेमाल इंक बनाने में हो जाए। ये एक टिपिकल 25 kV इंजन है जिसका इस्तेमाल छोटे ऑफिस या घरों में पावर बैकअप के तौर पर होता है, और इसे हमने चक्रशील से जोड़ा है। इस इंजन का एग्जॉस्ट फेलिक्सुअल पाइप से होते हुए चक्रशील में जा रहा है। ये चक्रशील का पहला हिस्सा है जिसे हम हीट एक्सचेंजर कहते हैं, जो एग्जॉस्ट हुई हवा को ठंडा करता है। ठंडा होने पर एग्जॉस्ट जमता है और ये पार्टिकल्स फिर कैप्चरिंग चेंबर में जाते हैं, जहां एक साइंटिफिकली डिजाइन किया गया कॉन्टूर एमिशन 70 से 90% एग्जॉस्ट पार्टिकल्स को कैप्चर करता है और साफ हवा ऊपर से निकलती है। जो भी कैप्चर होता है वो यहाँ नीचे साइंटिफिकली डिजाइंड सोल्यूशन में वॉश होता है और स्टोरेज टैंक में स्टोर हो जाता है। इसे हम स्टोरेज टैंक में 3 से 4 महीने तक स्टोर कर सकते हैं। पूरी तरह भरने पर हम इसे नीचे से खाली कर सकते हैं और अंदर से जो मिलता है वो इंक्स और पेंट्स बनाने का रॉ मटेरियल होता है। अब तक के हमारे 60 इंस्टॉलेशन से हम 1000 लीटर्स जितना इंक बनाने में कामयाब रहे हैं। बेसिकली ये पोल्यूशन से बना इंक है और अब हम ये इंक डेल कंप्यूटर्स को सप्लाई कर रहे हैं, जो कि हमारे इंक के क्लाइंट्स में से एक हैं। ये प्रोडक्ट डेल की फिलॉसफी से काफी मिलता है, जो है रिसाइक्लेबल प्रोडक्ट्स बनाना ताकि एनवायरनमेंट को नुकसान ना पहुंचे। तो आप कह सकते हैं कि इसके जरिए डेल हमारे प्लैनेट को साफ रखने में अपनी तरफ से कंट्रीब्यूट कर रहा है। अब तक हम 1.5 बिलियन लीटर जितनी हवा को साफ करने में कामयाब रहे हैं। इतनी हवा एक साल में 10 लाख लोगों के लिए काफी है। तो हमारे काम से इस लेवल का इम्पैक्ट हो रहा है, वो भी सिर्फ 60 इंस्टॉलेशन से। मैं हूं कुशाग्र श्रीवास्तव और मैं चक्र इनोवेशन का को-फाउंडर और सीईओ हूं। अब इस टेक्नोलॉजी को इतना आगे ले जाना है कि इसका इस्तेमाल दूसरे सोर्सेस ऑफ एमिशंस पर भी हो। मैं हूं अर्पित धूपर, मैं चक्र इनोवेशन का सीटीओ और को-फाउंडर हूं। हम पर्यावरण को साफ करना चाहते हैं। सांस लेना और साफ हवा में सांस लेना ये सबका हक है। इस दीवार पर की गई कारीगरी खूबसूरत भी है और एनवायरनमेंट फ्रेंडली भी, क्योंकि ये ग्राफिटी की इंक जिस मटेरियल से बनी है वो मटेरियल एयर पोल्यूशन से ही पैदा होता है। अगर ऐसा ना होता तो शायद सूट हवा में फैलकर मेरे फेफड़ों में चला गया होता। पर्सनली ये सूट दीवार पर ज्यादा अच्छा लग रहा है। अच्छा है कि हमारे बीच चक्र इनोवेशंस के भले लोग हैं। कहते हैं आराम करते हुए एक इंसान दिन में 17,000 बार सांस लेता है। जस्ट इमेजिन, हमारे शरीर में न जाने कितनी जहरीली हवाएं जाती हैं जब हम हर बार
सांस लेते हैं। कहते हैं आराम करते हुए एक इंसान दिन में 17,000 बार सांस लेता है। जस्ट इमेजिन, हमारे शरीर में न जाने कितनी जहरीली हवाएं जाती हैं जब हम हर बार सांस लेते हैं। इस सिचुएशन को बेहतर बनाने के लिए प्लैनेट हीलर्स जी तोड़ कोशिश कर रहे हैं, मगर ये काम वो अकेले नहीं कर पाएंगे। इसमें सबका साथ जरूरी है। तो क्या आप और हम भी पोल्यूशन कम करने में कुछ कर सकते हैं? बिल्कुल कर सकते हैं, लेकिन शुरुआत एक छोटी सी पहल से होगी। साइकिलिंग। हम सब जानते हैं कि इसके कितने फायदे हैं, मगर हम में से कितने लोग सच में ऐसा करते हैं? साइकिलिंग से एयर पोल्यूशन काफी हद तक कम हो जाएगा और आप हेल्थी भी रहेंगे। और अगर ये आपके बस की बात नहीं तो आप कारपूलिंग या पब्लिक ट्रांसपोर्ट भी ले सकते हैं। प्लैनेट हीलर्स हमारे, आपके और इस धरती के बेहतर फ्यूचर के लिए मेहनत कर रहे हैं, मगर वो ये काम अकेले नहीं कर सकते। हमें उनकी मदद करनी होगी। तो चलिए अपनी आंखें खोलते हैं और सही चुनाव करते हैं। आखिरकार ये हमारे भी भविष्य का सवाल है। चॉइस आपकी है। दुनिया को बचाया जा सकता है। আর কিছু বলার নেই, ডকুমেন্টারি থেকেই সব বুঝতে পারছো। তো ক্লাস এই পর্যন্তই, ঠিক আছে আনন্দ? यस सर। ओके, थैंक यू सर। হ্যাঁ তাহলে ওটা অফ করে দিচ্ছি আমি। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। আর সমস্ত স্টুডেন্টকেও অনেক ধন্যবাদ জানাই, তোমরা মন দিয়ে ক্লাসটা